কাজ করছেন, মনে হচ্ছে উনি তার চাইতে আরও শতগুণ বেশি কাজ দিনরাত 24 ঘন্টা করছেন। এ কারণেই আমার মনে হয় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। রোদ বৃষ্টি উপেক্ষা করে তারপরে তার শারীরিক এই বয়স্ক অবস্থায়ও তিনি হয়তো নির্ঘুম কাটিয়েছেন। সময়গুলো এভাবে পার করার কারণে আজকে পর্যাপ্ত পরিমাণ সুস্থ তা তিনি বোধ করতে পারেননি, এবং আজকে দেখেছেন হয়তো প্যান্ডেলের ভিতরেও সেই রকম ভাবসা গরম। সোহরাওয়ার্দীর উদ্যানে গতকালকে সোহরাওয়ার্দীর উদ্যানে জামাতের সমাবেশে হাজার লক্ষ কোটি মানুষ হয়েছে, এটা নিশ্চিত। সেখানে আরেকটি ঘটনা ঘটেছে, জামাতের আমির অসুস্থ হয়ে পড়েছিলেন, একবার নয় দুইবার অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর তিনি অসুস্থ অবস্থায় বক্তব্য দিয়েছেন। ধারণা করা হচ্ছে বা অনেকেই বলার চেষ্টা করতেছে জামাতের আমির কি ইচ্ছে করে এটা করলেন, মানুষের আলোচনা থাকার জন্য, সিম্পতি নেওয়ার জন্য। যেসব দেখেন একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে গিয়েছে, তারপর এই আলোচনাগুলো হচ্ছে। তো জামাতের আমিরের এই অসুস্থতা এবং জামাতের এই প্রোগ্রামের মূলত কি ঘটেছিল সেখানে, এই বিষয় নিয়ে আলোচনা আলোচনা করেছেন জামাতের আমির সর্বশেষ পরিস্থিতি নিয়ে, এবং জামাতের আমির কি আসলে ইচ্ছে করে এটা করেছেন নাকি প্রাকৃতিকভাবে তিনি অসুস্থ হয়ে গিয়েছেন। আজ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশের অন্যতম সেকেন্ড লার্জেস্ট পার্টি বাংলাদেশ জামাত ইসলামী। যে জামাত ইসলামী আজকে ঢাকার ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশ, লোক সমাগম এবং রাজনৈতিক সমাবেশ, সুশৃঙ্খল সুন্দর পদ্ধতির একটি সমাবেশ সমাপ্তি করেছে আজকের। সেজন্য সারা দেশের সকল জনগণকে জানাই আন্তরিক ধন্যবাদ, আগত সকল ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং আজকের এই আয়োজন বাস্তবায়ন করতে গিয়ে যারা কষ্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। শুরুতেই যে ইনফরমেশনটি শেয়ার করতে চাই সেটা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান সাহেব, যিনি জামাতের আমির হিসাবে দায়িত্ব পালন করছেন। ওনার একটি ভিডিও আপনারা দেখেছেন যে বক্তব্য রাখা অবস্থায় তিনি পড়ে গিয়েছিলেন, লুটে পড়েছিলেন। দুইবার ট্রাই করেছেন, দুইবারই পড়ে গিয়েছেন। পরবর্তীতে তিনি তার ঐকান্তিক প্রচেষ্টায় আল্লাহর রহমতে তিনি বক্তব্য রেখেছেন। বসে বসে সেটা আরও বেশি জনগণকে আন্দোলিত করেছে, উদ্বুদ্ধ করেছে যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনি অসুস্থ অবস্থায়ও জাতিকে ছেড়ে যাননি, মঞ্চ থেকে পালিয়ে যাননি, কিংবা অসুস্থ অবস্থায়ও চিকিৎসার কথা না ভেবে তিনি সেখানে বক্তব্য রেখে গিয়েছেন। আমি সেজন্য দেশবাসীর পাশাপাশি আমার ব্যক্তিগত তরফ থেকেও তার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। এমন নেতাই হওয়া দরকার যেই নেতা তার কর্মী ছেড়ে যায় না, যেই নেতা তার শ্বাস প্রশ্বাস শেষ জীবনে শেষ সময় পর্যন্ত জনকল্যাণে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেন। তার আপডেট হচ্ছে আমি ব্যক্তিগতভাবে তার সাথে হসপিটালে গিয়ে দেখা করে এসেছি। আলহামদুলিল্লাহ তিনি এখন সুস্থ, তবে তার চিকিৎসার প্রয়োজন রয়েছে। ডাক্তার তাকে সুস্থ থাকলেও হসপিটাল থেকে রিলিজ দেওয়ার পক্ষে নয়, তাকে আরও হয়তো বেশ কিছু দিন কিংবা সময় তাকে হসপিটালেই থাকতে হবে, নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন এ ধরনের সভা সমাবেশে সাধারণত প্রধান অতিথি যারা থাকেন তারা সর্বশেষ আগমন করেন। সভাপতি কিংবা প্রধান অতিথি তারা শেষে এসে চমক লাগিয়ে বক্তব্য দেন। এটা দোষের তেমন কোনো বিষয় নয়, এজন্যই নয় যে তাদের বক্তব্যটার মূল উদ্দেশ্য থাকে জনগণ তাদের জন্য অপেক্ষায় থাকে, তারা সেখানে সেই পর্যন্ত সুস্থ শরীরে এসে বক্তব্য দিবেন, এটাই স্বাভাবিক। সমস্যাটা হচ্ছে জামাত ইসলামের আমির, তিনি যেমন একজন আমির, তিনি মনে হচ্ছে একজন কর্মী। তিনি যেমন সাধারণ অন্য অন্য রোকনরা কিংবা তাদের যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যেভাবে কাজ করছেন, মনে হচ্ছে উনি তার চাইতে আরও শতগুণ বেশি কাজ দিনরাত 24 ঘন্টা করছেন। এ কারণেই আমার মনে হয় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। রোদ বৃষ্টি উপেক্ষা করে তারপরে তার শারীরিক এই বয়স্ক অবস্থায়ও তিনি হয়তো নির্ঘুম কাটিয়েছেন। সময়গুলো এভাবে পার করার কারণে আজকে পর্যাপ্ত পরিমাণ সুস্থ তা তিনি বোধ করতে পারেননি, এবং আজকে দেখেছেন হয়তো প্যান্ডেলের ভিতরেও সেই রকম ভাবসা গরম ছিল, সেখানে তিনি অসুস্থ হয়েছেন। কিন্তু আমি অবাক হয়েছি যে তিনি চাইলেই পিছনে ওয়েটিং জোনে ওয়েট করতে পারতেন, কিন্তু আমি দেখেছি মঞ্চে এসেছেন তিনি 2টার সমাবেশ 2টারও আগেই, মানে আমাদের গেস্ট যারা ওখানে উপস্থিত হয়েছে তার চাইতে অনেক আগে তিনি উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছেন যে তিনি সময়ানুবর্তিতা রক্ষা করেন। তিনি এখানের একজন অতিথি নয়, বরং এটা তার বাড়ি, সবাইকে তিনি দাওয়াত দিয়ে এনেছেন, তাই তিনি সবার সামনে সর্বাগ্রে উপস্থিত হয়েছেন। এ কারণেই
আজকে তার এই বক্তব্যের সময় আমার কাছে মনে হয়েছে এই যে বর্তমান শারীরিক অবস্থাটা তৈরি হয়েছে এটা তার এই অক্লান্ত পরিশ্রমের কারণেই। তারপরেও তিনি জাতির মডেল হয়ে থাকলেন, দেশবাসীর কাছে একটি আদর্শের প্রতিচ্ছবি হয়ে থাকলেন। এটা অবশ্যই যুব সমাজ সহ আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অবশ্যই একটা অনুকরণীয় দিক হিসাবে থাকবে। তিনি বর্তমানে সম্পূর্ণভাবে নিরাপদ আছেন ইনশাআল্লাহ। সকল মানুষের দোয়া প্রত্যাশা করি এর মতো একজন ব্যক্তি আমাদের মুরব্বী হারা আমরা যাতে না হই। সে যে দলের হোক, যে মতের হোক, যে আদর্শের হোক, একজন বাংলাদেশের জাতীয় বীর এবং নেতা শূন্য হওয়াটা দেশের জন্য যেমন ক্ষতিকর, রাজনীতির জন্য চরম একটি দুশ্চিন্তার কারণ হতে পারত। কিন্তু আল্লাহ পাক তার দীর্ঘ হায়াত রেখেছেন বিধায় তিনি স্টেজে যে অবস্থায় পড়ে গিয়েছেন তাতে মানুষের হাত ভাঙতে পারে, পাও ভাঙতে পারে, মেরুদণ্ডের ক্ষতি হতে পারে, ব্রেইনের ক্ষতি হতে পারে। সব কিছু উপেক্ষা করেও আল্লাহ পাক তাকে যে হেফাজত করেছেন এটা আমি মনে করি সারা বাংলাদেশের মানুষের দোয়া এবং ভালোবাসার কারণে। তো দেশ বিদেশ থেকে যারা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আছেন আপনাদের জন্য, সেজন্য তার নিউজটি আমি এই ক্ষুদ্র মানুষটি সর্বাগ্রে লাইভে জানিয়ে দিলাম যে আল্লাহ পাক তাকে এখন পর্যন্ত সহি সালামতে রেখেছেন, হসপিটালেই আছেন। হয়তো আরও কিছু দিন বা সময় তিনি সেখানে থাকবেন এবং আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুক, সেজন্য আপনাদের সকলের দোয়া প্রত্যাশা করছি, কামনা করছি। দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই, আজকের জামাতের আপনারা জানেন আমি যখন যে সভা সমাবেশ কিংবা প্রোগ্রামে যাই আসার পরে একটি সামারি দেওয়ার চেষ্টা করি যে আসলে সেখান থেকে আমাদের শেখার কি আছে। আজকের জামাত ইসলামের ভাইয়েরা যে শিক্ষা বাংলাদেশকে দিলেন, জাতিকে দিলেন, এটা অবশ্যই রাজনীতিতে নতুন একটি দিগন্ত স্থাপন করবে। কোনো হুড়হুল্লোড় নেই, বক্তাদের মধ্যে কোনো কারাকারি নেই, টাইমিং নিয়ে কেউ কোনো অতিরঞ্জিত বাড়াবাড়ি নেই। যাকে যতটুকু সময় দেওয়া হয়েছে সে ততটুকু সময়ের মধ্যে বক্তব্য দিচ্ছেন। কেন্দ্রের যত বড় নেতা তারপরেও তার টাইম শেষ হয়ে গেলে তাকে পিছন থেকে গিয়ে ওই দলেরই ক্ষুদ্র নেতা গিয়ে, উপস্থাপক গিয়ে বলছেন আপনার টাইম শেষ, সময় সংক্ষিপ্ত করতে হবে। ভয়ে দ্বিধাহীনভাবে এভাবে যে কাজ পরিচালনা করতে পারছেন এটা একটি আদর্শ সংগঠনের রূপরেখা ছাড়া অন্য কোথাও সম্ভব বলে আমি মনে করি না। এই মঞ্চ সজ্জিত, ঢাকা শহরের প্রত্যেকটি অলি গলি সজ্জিত। কি দিয়ে সজ্জিত? লোক দিয়ে সজ্জিত, যেটা আমাকে আনন্দিত করেছে, উল্লাসিত করেছে, আবেগতাড়িত করেছে। আজকের ঢাকার এমন কোনো রাজপথ ছিল না যেখানে তাদের দলীয় মিছিল হয়নি কিংবা তাদের দেশ নিয়ে ভাবনার স্লোগান হয়নি। রোডঘাট কোথাও কোনো মানুষের ভিতরেও অস্বস্তির কোনো জিনিস আমি দেখতে পাইনি। মনে হয় যেন জনগণ অপেক্ষা করছিল এরকম একটা দিনের যেদিন তারা সবাইকে ওয়েলকাম জানাবে। ঢাকাবাসীকেও আমি সেজন্য ধন্যবাদ জানাই, কারণ তারা সেই জায়গায়ও আজকের যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে এত বড় সমাবেশকে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য। দেখেছেন সমাবেশ শেষ হওয়ার সাথে সাথে শৃঙ্খলা বাহিনীর তাদের যারা লোক রয়েছে তারা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন পর্যন্ত করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা করছে। তাদের জাতীয় পর্যায়ের নেতারা সেই পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করছেন। কি সুন্দর দৃশ্য! তাদের মাইক, সাজসজ্জা, তাদের মানুষের আগমন, তাদের প্রত্যেকটি কার্যক্রম, গেট থেকে শুরু করে ম্যানেজমেন্ট থেকে শুরু করে কোন অংশ রেখে কোন অংশ বলবো, আমি সবগুলো দেখে আবেগ আপ্লুত। এটা একটি আদর্শবাদী সংগঠন বিদায়ী তারা সেটা করতে পেরেছে। বক্তাদের ক্ষেত্রেও তারা তাদের সর্বোচ্চ স্যাক্রিফাইস করে তারা চেষ্টা করেছে বাংলাদেশের বিভিন্ন কর্নার থেকে মানুষগুলোকে ডেকে এনে একটু হলেও সময় দিয়ে সেখানে সবার সাথে সুযোগ করে দেওয়ার। সেজন্য আমি ধন্যবাদ জানাই আজকের এই আয়োজক কমিটি সহ সবাইকে। বিশেষ করে এত বড় একটি সুশৃঙ্খল প্রোগ্রাম, আমির জামাত অসুস্থ হলেন, মুহূর্তের মধ্যে অ্যাম্বুলেন্স হাজির, তাদের নিজস্ব ভলান্টিয়ার হাজির, তারা তাদের কাছে নিয়ে গেলেন। আপনারা দেখেছেন প্যান্ডেলের ভিতর থেকে তথা সোহরাওয়ার্দী উদ্যান থেকে বহু মানুষ অসুস্থ হলেন, তাদেরকে শৃঙ্খলা বাহিনীর লোকেরা নিয়ে যাচ্ছেন, ভলান্টিয়াররা নিয়ে চিকিৎসা দিয়ে দিচ্ছেন। আজকের এই অনুষ্ঠানটিতেও শহীদ হয়েছেন কয়েকজন ভাই, সম্ভবত 2 থেকে 3 জন ব্যক্তি আসার পথে অ্যাক্সিডেন্ট কিংবা একজন ব্যক্তি এই অনুষ্ঠান চলা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আল্লাহ পাক তাদের জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। আমার জীবনের দেখা যত বড় বড় সমাবেশে গিয়েছি কিংবা মাহফিলে গিয়েছি, আমি আজকের বলতে বাধ্য হচ্ছি এই প্রজন্মের কাছে ইতিহাস সৃষ্টিকারী, ঢাকার বুকের সর্বোচ্চ ইতিহাস সৃষ্টিকারী
এরকম সমাবেশ আমার চোখে এখন পর্যন্ত দেখা হয়নি। আমি শুনেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজায় লোক হয়েছে, শুনেছি, তখন বাইরে ছিলাম। গোলাম আজম সাহেবের জানাজায় লোক হয়েছে, শুনছি। আজহারি সাহেবের মাহফিলে লোক হয়, দেখেছি। ইসলামী আন্দোলনের সমাবেশে লোক হয়েছে, দেখেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন সাবেক প্রোগ্রামগুলোতে লোক হতো। আজকের প্রোগ্রাম আমার কাছে অনন্য উদাহরণ হিসেবে থাকবে। দলমতের ঊর্ধ্বে উঠে এই প্রোগ্রাম থেকে শিক্ষা অর্জন করার সুযোগ রয়েছে। দেখেন, রাজনৈতিক অনেক অনেক আলোচনা থাকে, সমালোচনা থাকে। আজকেও যখন আমিরে জামাত অসুস্থ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিন্তু ইতিমধ্যেই তার কাছে হসপিটালে গিয়ে দেখা করেছেন। আমরা হসপিটাল থেকে বের হয়েছি, তার 2-1 মিনিটের মধ্যেই সম্ভবত তিনিও প্রবেশ করেছেন। তার মানে হচ্ছে রাজনীতিতে আলোচনা থাকবে, বক্তব্য থাকবে, মতামত থাকবে, কিন্তু সৌন্দর্যতাও থাকতে হবে। যে সৌন্দর্যতা তারা স্থাপন করেছেন, সেজন্য তাকেও ধন্যবাদ জানাই। আজকের বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষরা এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এই যারা উপস্থিত হয়ে এত বিশাল একটি সমাবেশকে সাহসিকতার সাথে সাহায্য করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। পুলিশ বাহিনী, প্রশাসন, বিভিন্ন ধরনের যারা এখানে উপস্থিত ছিলেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। সর্বোপরি এই সরকারের প্রতি কৃতজ্ঞতা। আপনাদেরকে বলে রাখতে চাই, এত বড় সমাবেশ এবং একজন আমিরের বক্তব্য অবস্থায় তিনি পড়ে যাওয়ার পরেও বক্তব্য শেষ করেছেন বসে বসে, এই সাহসী নেতৃত্ব, এবং এটা একমাত্র আল্লাহর রহমত ছাড়া হয় না। আমার কাছে মনে হচ্ছে যে মানুষগুলো শহীদ হয়েছে, ওই শহীদি মানুষগুলোর রক্তের বিনিময়ে আজকের এই সমাবেশ সফল হয়েছে, সুন্দর হয়েছে। যারা দেশ বিদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে সমাবেশে উপস্থিত হয়ে আজকের এই একটি আদর্শ সমাবেশ উপহার দিয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। বাংলাদেশের রাজনীতিতে আমরা যাতে যে দলের হই, যে মতের হই, এ ধরনের সকল ভালো কাজগুলোকে প্রমোট করতে পারি, আগামীর বাংলাদেশ গঠন করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনাদের প্রতি শুভকামনা জানাই, এবং আপনারা যারা আগামী দিনেও পজিটিভ রাজনীতি করবেন, ন্যায়ের পক্ষে বলবেন, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, অন্যায়, অত্যাচারকারীর বিরুদ্ধে বলবেন, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কলেমার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে সমগ্র মানুষের চিন্তা চেতনার আলোকে। আসসালামু আলাইকুম। সরোয়ার্দী উদ্যান আগে ছিল রেসকোর্স ময়দান। রেস হইতো, এখানে জুয়া খেলা হইতো। জুয়া বলতে কি জানেন? পাকিস্তান আমলে এখানে ঘোড়ার রেস হইতো। এটা চারিদিকে না কাঠের বাউন্ডারি ছিল, 2 সাইডে। এই সাইডে লোকজন দাঁড়াইতো, কোন ঘোড়া আগে যাবে ওর উপরে জুয়া খেলা হইতো ওই টাইমে। পরে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই জায়গায় আজকে যে মহাসমাবেশটা দেখলেন আপনারা, এত মানুষ আগে দেখছেন? হ্যাঁ, দেখছি আমরা 7ই মার্চের ভাষণে। কিন্তু 7ই মার্চের ভাষণে এই রেসকোর্স ময়দানের ভিতরে যতটুক জায়গা, এর মধ্যেই মানুষ ছিল, আর চারিদিকে ছিল আর্মির গাড়ি। আমি নিজে গেছি আমার মামার সাথে, ছোট ছিলাম। আর আজকে যে সমাবেশ দেখলেন, এটা আপনারা নিজেরাই চিন্তা করেন 7ই মার্চের চেয়ে অনেক বেশি কিনা। আপনারা নিজেরা একবার ভাইবা দেখেন। এভাবে ভাবতে পারেন, রেসকোর্স ময়দানের ভিতরে জনগণ ছিল 7ই মার্চের ভাষণ শোনার জন্য, মঞ্চ ছিল ওই বট গাছের নিচে। আর আজকের যে সমাবেশ হয়েছে, সেটা কিন্তু ওই মাঠ ছাড়াইয়া, ঢাকা ইউনিভার্সিটি ছাড়াইয়া ওদিকে নিউ মার্কেট চলে গেছে, এদিকে চলে আসছে ওই যে বাংলা মোটর, ওদিকে রমনা পার্কের ভিতরে ঢুকা গেছে। রমনা পার্কের ভিতরে কিন্তু ভাবেন ব্যাপারটা। আপনি যদি পাখির চোখে দেখেন তাইলে বুঝতে পারবেন কত মানুষ হয়েছে। আমার তো মনে হয় এটা নতুন ইতিহাস লেখা হয়ে গেল আজকে। এটা একটা ইতিহাস। আমার তো মনে হয় জামাতে ইসলাম জন্মের পর থেকে এত বড় আয়োজন আগে করতে পারে নাই। এটাই সবচেয়ে বড় আয়োজন। আমি খুব মনোযোগ দিয়ে দেখতেছিলাম, অনেক কৌতূহল ছিল আমার। অনেকে ভাষণ দিতেছিল। তবে একটা মজার ব্যাপার কি জানেন?
প্রত্যেকের ভাষণের মধ্যেই কিন্তু একটা ব্যালেন্স ছিল, যদিও ওনাদেরকে সময় মাইপা দিছে 2 মিনিট 3 মিনিট, কাউকে 5 মিনিট। ওই সময়ের মধ্যে সবাই যে ভাষায় কথা বলল সবগুলা যদি আপনি মিলান একটা ফুলের মালা হবে, বিনি সুতার মালা, একই সুরে গাথা। সবাই ভাষণের মূল কথা যেটা সবাই ভাষণের মধ্যেই বুঝে গেছে, সবাই জুলাই গণ অভ্যুত্থানকে বুকে ধারণ করে। আর ওনাদের বক্তব্যের মধ্যে যে সারমর্মটা ছিল, ওই সারমর্ম বুঝছেন বাতাসে নেচে নেচে যমুনার দিকে যাচ্ছিল, ডাক্তার ইউনূস স্যারের দিকে যাচ্ছিল। আমার মনে হয় ওই টাইমে উনি টেলিভিশনের সামনেই ছিলেন। সাথে কি কেউ ছিল? হ্যাঁ, থাকতে পারে, আসিফ মাহমুদ আর মাহফুজ আলম, ওই যে মাস্টার মাইন্ড চুপচাপ আছে, কিন্তু ওনারা 3 জন হয়তো দেখতেছিল টেলিভিশনে। কি বলে ওনারা, প্রত্যেকের কথা একই সুর, একই বক্তব্য। আগে সংস্কার, আগে বিচার, আগে সংবিধানের রদবদল, তারপরে নির্বাচন। নির্বাচন কোনো অ্যাঙ্গেলই দেওয়া যাবে না, পিআর সিস্টেমে নির্বাচন হইতে হবে, ভোট বাণিজ্য করতে পারবেন না। এই যে আজকে সোহরাওয়ার্দী উদ্যানে যারা আসছিল প্রত্যেকের ভোটের মূল্যায়ন হবে। আরে একজনকে দেখলাম কি জানেন, এরকম উনি কুজো হয়ে গেছে, উনি সঙ্গে নিয়ে আসছেন কি জানেন, চিরা আর মুড়ি আর পানির বোতল। উনাকে জিজ্ঞেস করতেছিল কেন এখানে খাওয়া দিবে না? না না, জামাত ইসলাম তো খাওয়া দেয় না। আসলে কিন্তু দেয় না। আরে উনি ওইভাবে 7 থেকে 8 কিলোমিটার হাইটে আসছে এবং উনি ওই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে। দেখছেন ভালোবাসা মানুষের, নিজের খাবার নিয়ে আসছে। গতকালকে রাত্রে থেকেই তো আসা শুরু। ভোরবেলায় ভাই আমি ঘুম থেকে ওইটা প্রথমেই ওইখানে ঢুকছি, আমি সার্চ দিছি যে সোহরাওয়ার্দী উদ্যানের খবর কি। ভাই লোকে লোকারণ্য। 8টার দিকে তো ভাই সবাই চলে আসছে। এর মধ্যে নেতারা আসতে শুরু করলো একে একে। এর মধ্যে ইসলামিক গান হলো, ইসলামিক বক্তব্য রাখলো যারা জুনিয়র, হ্যাঁ নেক্সট যারা নেতা হবে, ওনারা তো নেতা তৈরি করে ভাই, হ্যাঁ নেতা তৈরি করে, তাদের বক্তব্য শুনতেছিলাম, ইসলামিক গান শুনতেছিলাম, গজল শুনতেছিলাম। একটা টাইমে একটু ঘুমায় গেছি, হট করে ঘুমটা ভাঙছে, কারণ আমার তো মোবাইল চলতেছে বুঝছেন। কার গলার আওয়াজ? ডাক্তার শফিকুর রহমান। হায় হায়, যার জন্য আমি অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছিলাম। তখন কিন্তু পরন্ত বিকাল। উনি যে বলতেছিলেন না যে আমি বক্তব্য বেশি বড় করব না, একটু পরে মাগরিবের নামাজ, ওই টাইমে আমার ঘুম ভাঙছে। তাড়াতাড়ি ওইটা বসে দেখতেছি উনি কথা বলতেছে, শুনতেছি কি বলতে চায়। এর আগে অনেক নেতাই তো অনেক কথা বইলা গেল, উনাদের মনের কথাগুলাই কিন্তু আবার উনি গুছায়া বলতেছে। এবং উনি নিজে বলছে এতক্ষণ যাদের বক্তব্য আপনারা শুনলেন ওগুলো সবই আমার মনের কথা। হ্যাঁ, উনি নিজেই বলতেছিলেন। তারপর ওনার বক্তব্য শুনতেছি মনোযোগ দিয়া। আমি তো জানি কি বলবে। ভাই ব্রাদার, আপনাদেরকে অনেক আগে থেকে বলে আসতেছি না যে ইসলামিক মাইন্ডের যারা আছে সবাই এক জায়গায় চলে আসবে। এই এনসিপি একা কিছু না, কি ওনাদের সঙ্গে আছে মুরব্বীরা, আর মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা সেইভাবেই চলে, সেই বুদ্ধিমানরা ওইভাবেই চলতেছে। যাই হোক, ওনার বক্তব্য শুনতে শুনতে একটা জায়গায় এসে আমার কেন জানি মনে হইলো উনি কি সুস্থ। কারণ একদম উনি অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার আগের মুহূর্ত, মানে 2 থেকে 4 সেকেন্ড আগে আমার কেন জানি মনে হইলো উনি কি সুস্থ। ওর মধ্যে কিন্তু দেখলাম উনি পড়ে গেল। ভাই বুকের এই জায়গাটা ধাক্কা লাগছে আমার। বিশ্বাস করেন, আমি আমার চোখের সামনে আমার বাবার মৃত্যু দেখছি, আমি আমার চোখের সামনে আমার রোজির মৃত্যু দেখছি। আমার এতটা ধাক্কা লাগে নাই ভাই, কারণ ওরা অসুস্থ ছিল। আমার বাবার ক্যান্সার ছিল, জানতাম যে উনি মারা যাবেন। রোজিও সেম কিডনি পেশেন্ট ছিল, জানতাম যে একটা টাইমে পৃথিবী ছেড়ে চলে যাবে। মানসিকভাবে প্রস্তুতি ছিল, যার জন্য এত বড় ধাক্কা লাগে নাই। আজকে তো ওই প্রস্তুতি ছিল না ভাই, একদম সুস্থ মানুষ। আর উনি যে হাঁটে ভাই, ভাল লাগে দেখতে, ভাল লাগে। এই বয়সে যেভাবে কথা বলে, যেভাবে হাঁটে, আর উনার একজন ভক্ত আমি, এটা তো আপনাদেরকে আগেই বলছি। ওই টাইমে ভাই বুকটার মধ্যে যা লাগছে না, হায় হায়, শেষ হয়ে গেল কিনা সব স্বপ্ন। কারণ কি জানেন, এই জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে যারা আছে
তাদের অভিভাবককে, তাদের অভিভাবক তো উনি। হ্যাঁ, উনি অভিভাবক এই মুহূর্তে। ওদের দায়িত্ব তো কেউ নিতে চায় না, উনি নিছেন। উনি নিছেন। আরেকজন আছে ওনাদের দায়িত্ব নিয়ে বৈশা আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। উনি তো বৈশা আছেন, কি করবে উনি? উনি তো নিরুপায়। কারণ দুইটা ভাগ হয়ে গেছে। জুলাই গণ অভ্যুত্থানকে একটা ভাগ বলে এটা একটা আবেগ, আরেকটা ভাগ বলে না এটা তো আবেগ না, এটা আগুন। আর ওই আগুনটাই বুকে নিয়ে উনি বক্তব্য দিতে দাঁড়াইছিল। ভাই, ওনার আগুন ঝরা বক্তব্যটা শুনতে পারি নাই কেন জানেন? উপরওয়ালা ওনার শরীরটাকে ওনার সঙ্গ দেয় নাই, একটুখানি বিট্রে করছে শরীরটা। তারপরে উনি বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমার মৃত্যু যখন লেখা আছে তার 1 সেকেন্ড আগেও আমি মরবো না। আবার উনি ওইটা দাঁড়ায় গেছে, দেখছেন? দাঁড়া থেকে বক্তব্য রাখতে রাখতে আবার কিন্তু উনি 50 সেকেন্ডের মধ্যে আবার পয়রা যাইতাছিল, সবাই ধইরা ফেলছে। এর মধ্যে একজন আইসা মাইকে ঘোষণা দিল ডাক্তার সাহেব এখন আর কোনো বক্তব্য রাখবে না। ডাক্তার সাহেবকে অন্য ডাক্তাররা না করছে আর কোনো বক্তব্য রাখা যাবে না, উনার শরীর ভালো না। ওই টাইমে উনার গলার আওয়াজ শোনা যায়, বুঝছেন? বলতেছে না আমি বক্তব্য দিব, কিন্তু উনি দাঁড়াইতে পারতেছে না। ওই মাইক নিচে নামানো হয়েছে, ওই মাইক নিচে নামায়া বৈশা উনি বক্তব্য রাখছে। বক্তব্যের মূল কথা, আরেকটা লড়াই করতে হবে দুর্নীতির বিরুদ্ধে। প্রথম লড়াইটা হয়ে গেছে জুলাইতে এক দানবীর সাথে, আর দ্বিতীয় লড়াইটা করতে হবে দুর্নীতির বিরুদ্ধে। এই দেশটাকে দুর্নীতি মুক্ত করতে হবে। এবং উনি ওয়াদা করছে আমরা যদি জনগণকে সঙ্গে নিয়ে ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ করব। আমাদের এমপিরা, আমাদের মন্ত্রীরা কোনো সরকারি ভবন নেবে না, কোনো সরকারি গাড়ি ব্যবহার করবে না, কোন রকম ক্যাশ টাকা লেনদেন করবে না, কোন এমপি মিনিস্টার তাদেরকে টাকাই ছুঁইতে দেওয়া হবে না। এমন একটা দেশ আমরা গড়তে চাই। উনার কিন্তু শরীরটা ওনার সঙ্গ দিচ্ছিল না। তারপরে জানেন ওই যে ইমানের জোর, আর সামনে কত বড় দায়িত্ব, সারা বাংলাদেশ থেকে কত মানুষ আসছে, ওই দায়িত্ববোধ থেকে ওই শরীরের সাথে যুদ্ধ কইরা নিজেই বলতেছে আমার আফসোস আমি জুলাইয়ের একজন শহীদ হইতে পারি নাই। উনার আফসোস এটা। চিন্তা করছেন কতটা বুকের লালন করে? চিন্তা করেন ভাই, একটা মানুষকে ডাক্তাররা না করতেছে, এদিক দিয়ে প্রেশার মাপতেছে, এদিক দিয়ে ইঞ্জেকশন নিয়ে দাঁড়ায় রয়েছে, ওষুধ নিয়ে দাঁড়ায় রয়েছে, উনি কিন্তু হার মানতেছে না। একটা টাইমে কিন্তু ধমকে দিছে, এই তোমরা বসো। কখনো ওনাকে দেখি নাই মঞ্চে কাউকে ধমক দিতে, তখন ধমক দিছে। চিন্তা করেন কতটা পাওয়ার। এটা ইমানের জোর লাগে, ইমানের জোর লাগে। সৎ মানুষ ভাই, সৎ মানুষ। আপনারা নিজেরাই বলেন, হ্যাঁ আপনারা বলেন তো, আমার এখানে কমেন্ট করবেন জামাতে ইসলামের কি কি দোষ আছে একটু বইলা যাবেন। যাই হোক, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস এবং নাহিদ ইসলাম এদেরকে নিয়ে ভাই আমার টেনশন হইতো যে যদি জুলাই সনদপত্রটা না হয়, যদি জুলাইয়ের গণ অভ্যুত্থানের স্বীকৃতিটা তারা না পায়, যদি সংবিধানে এই 24কে জায়গা না দিতে পারে, তাহলে তো এই বাচ্চাগুলার কি অবস্থা হবে। হায় হায়, বাচ্চা আমি কইতাছি, ওনারা কইছে পোলাপান। আজকাল ওই পোলাপান কি কয় জানেন? বুড়া। বুড়া কয়ে বলে, কিন্তু ছাড় দেয় না তো ভাই। বুঝিনি তো এই যুগের পোলাপান। বাপেরে কয় হুক্কা আন, কিছুই করার নাই। এই যে দেখেন চিটাগাং গেছে, ওর মধ্যে কক্সবাজার যাইবার সময় ওই যে চকরিতে আবার একটা নতুন ঘটনা ঘটছে। আচ্ছা কি দরকার ছিল বলেন? ওইখানে যায়া সালাউদ্দিন সাহেবকে নিয়ে কথা বলতেছে, ওনার নাম নেয় নাই, শুধু বলছে শিলং থেকে এখানে একজন গডফাদার আসছে। শিলং থেকে, শিলং থেকে কে আইছে এইটা তো বুঝেন। এইটা নিয়ে ওইখানে রিয়াকশন হয়েছে ওনার দলের মধ্যে। ওনার তো ভক্তকুলের অভাব নাই ওই এলাকায়, তাই না? সাগর পাড়ের মানুষ ওনারা, ওই এলাকাটা তো পুরাই উনাদের। ওনার ভক্তরা হামলা চালাইছে, ব্যানার ছিঁড়ছে, পোস্টার ছিঁড়ছে, স্লোগান দিছে, ওইখানে পুলিশ গেছে, আর্মি গেছে। কিন্তু গোপালগঞ্জের মতো ওরকম ঘটনা ঘটে নাই, ইট পাটকেল মারে নাই, ব্যানার ট্যানার ছিঁড়ছে, প্রতিবাদ করছে। কারণ ওনাদের নেতাকে মূল্যায়ন করে নাই। যার জন্য ভাই আমার এলাকায় আইসা আমার নেতাকে মূল্যায়ন করবি না। যে ঘটনাটা ঘটছিল গোপালগঞ্জে, চিন্তা করেন ঘটনা কোন দিকে যাচ্ছে এখন। এরকম ঘটনা আরো ঘটবে এখন, কারণ এখন দিশাহারার টাইম তো।
অঙ্ক মিলায় দেখেন আজকে সরহদ্দি উদ্যানের জামাতে ইসলামের এই মিটিং এর পরে কি বার্তা চলে গেছে সারা বাংলাদেশে, একবার চিন্তা করে দেখেন তো। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেটা চাইছিল সেটা কি হয় নাই, সেটা কিভাবে আদায় করতে হয় সেইটুক তো আল্লাহ উনার মাথায় দিয়ে দিছে। সেইটুক যদি আল্লাহ উনার মাথায় না দিত, সারা পৃথিবীর কাছে উনি হিরো হইতে পারত। সারা পৃথিবীর মানুষ উনাকে কেন চিনে? নিশ্চয়ই আল্লাহ উনাকে কিছু দিয়ে দিছে। ওই জ্ঞান দিয়েই কিন্তু খেলাটা খেললো। হ্যাঁ, আমি খেলাই বলবো, এটা রাজনীতির খেলা, রাজনীতির খেলা। আমরা কিংস পার্টি বলি আর যাই কিছু বলি, ঘটনা তো সত্য কিন্তু সাক্ষী নাই। ঘটনা সত্য, সাক্ষী নাই। কিভাবে সাক্ষী দিবেন? সবাই সবকিছু বুঝতেছি, কিন্তু ওনার নিয়তটা কি? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নিয়তটা কি? ভাই সংস্কার করব, বিচার করব, তারপরে নির্বাচন দিব। দেখেন বিচারের কথাও কিন্তু আজকে এই মঞ্চ থেকে ঘোষণা দিছে। বিচারের একটা পর্যায়ে যাইতে হবে, বিচার দৃশ্যমান হইতে হবে, তারপরে জুলাই গণ অভ্যুত্থানের সনদপত্র ঘোষণা লাগবে এবং এই 24কে সংবিধানে জায়গা দিতে হবে, স্থান দিতে হবে, ভাই স্বীকৃতি দিতে হবে। কারণ কি জানেন, এখনো তো হুমকি ধমকি আসে। হায় হায়, আপনারা দেখেন নাই একজন পুলিশ অফিসারকে আওয়ামী লীগের গেরিলা বাহিনী হুমকি দিতেছে। হ্যাঁ, আওয়ামী লীগ অলরেডি গেরিলা বাহিনী বানায় ফেলাইছে। ওই গেরিলা বাহিনী হুমকি দিতেছে যে গোপালগঞ্জে কি আপনি গুলি চালাইছিলেন আমার লোকদের উপরে, তাহলে আপনার খবর আছে। চিন্তা করছেন, পুলিশকে হুমকি দেওয়া শুরু করছে। এটাই উপরওয়ালার খেলা ভাই। হ্যাঁ, এটাই নিয়তির খেলা। আমরা ছোটবেলায় শুনছি তো, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ভাই এখন যতই উড়বার চেষ্টা করবেন, ডানা কাইটা দিবে, স্টেট ডানা কাইটা দিবে। কারণ জনগণ আছে এখন সরকারের সাথে, সরকার একা না। আজকের পর থেকে কেউ কি সরকারে একা বলতে পারবেন? এনসিপি আলোচনার মধ্যেই আছে, আলোচনার মধ্যেই থাকবে। এনসিপি নিয়ে সবাই কথা বলতে এখন বাধ্য, কারণ ওনাদের পিছনে কারা আছে আজকে তো ভাই আয়নার মতো পরিষ্কার হয়ে গেলেন। আগে থেকে বলছি না, 19 তারিখে আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন, পরিষ্কার দেখতে পাবেন, কোন রকম ভেজাল নাই। ডক্টর ইউনূস স্যার বলছিল না যে আমাদের এক পাশে চীন, আরেক পাশে ভারত, ওরা যদি উইরা যাইতে চায় সামনের দিকে, আমরা মাঝখানে, আমরাও তাদের সঙ্গে উইরা যাইতে পারবো। তাদের হাওয়া আমাদের গায়ে লাগবে, তো সে হাওয়া লাগাতেই আমরা উইরা যাইতে পারবো। এই কথা তো বলছিল ভাই। আর ওই কথাটার মূল্য দিচ্ছিলাম না আমরা কেউ, কোন মূল্যায়নই করতেছিলাম না ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। মনে হইতেছিল কি জানেন, উনি বিদেশে কোথাও চাকরি বাকরি করতো, ওইখান থেকে আইসা ক্ষমতাটা নিয়ে নিছে জোর কইরা, এরকম মনে হইতেছিল। উনাকে যে আমরা সসম্মানে আনলাম, সে সম্মানটা উনার রাখতে পারি নাই। কিন্তু আল্লাহ যদি সম্মান দেয়, সে সম্মান কে কাইরা নিবে? দেশের বৃহৎ জনগোষ্ঠী বুঝা ফেলাইছে যে ডক্টর ইউনূস স্যার কারেক্ট। কারেক্ট যদি না হবে, আজকে যে 7 দফা আসলো, এগুলা তো ভাই সবই সরকারের দাবি। হ্যাঁ, সরকারের দাবি আজকে রাজনীতির মাঠে চলে আসলো। রাজনীতির মঞ্চ থেকে যখন ঘোষণা হইলো, এখন তো আর ফেলে দিতে পারবেন না। এই যে আজকে 19 জুলাই আমি ক্যামেরার সামনে কথা বলতেছি, ঠিক যে টাইমে, এই টাইমে, গত বছরের এই টাইমে কি ঘটতেছিল? হায় হায়, চারিদিকে আহাজারি, গুলির শব্দ, হেলিকপ্টার উঠতেছে, সাইরেন বাজতেছে, অ্যাম্বুলেন্স যাইতেছে, আর হাসপাতালের মধ্যে মা খুঁজতেছে ছেলের লাশ, বোন খুঁজতেছে ভাইয়ের লাশ, আর যারা আহত হয়েছে তারাও ঠিক মতো চিকিৎসা নিতে পারতেছিল না। ওইখানে ছাত্রলীগের পোলাপান যায়া ওই হাসপাতালও আক্রমণ করতেছিল, কাউকে চিকিৎসা নিতে দিতেছিল না। সারা বাংলাদেশেই তো এই অবস্থা ছিল। মা কাঁদতেছিল পুতের জন্য, বোন কাঁদতেছিল ভাইয়ের জন্য। এই কান্না কি আপনারা ভুলে গেছেন? কিন্তু ওরা তো ভুলতে পারে না, ওদের তো জীবন মরণ যুদ্ধ। ওই যে বলছে না, পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। এখন কি বলবে জানেন? পিছনে বেঈমান। দর্শক, আলোচনা শুনেছেন, যারা আসলে সমালোচনা করার তারা সমালোচনা করবে, এটা স্বাভাবিক। জামাতের আমির যদি মারাও যায়, যারা সমালোচনা করে তারা হয়তো বলবে জামাতের আমির মরার ভান করেছেন। একটা মানুষ, বৈবিধ্য একটা মানুষ, তার এই যে একটা পেরেশানি তার উপরে দিয়ে গেল, এত বড় একটা মহা সমাবেশ তাদের করলো, একটা চাপ কিন্তু আছে। এই চাপেই হয়তোবা তিনি পেরেশানিতে, হয়তোবা তিনি, তার স্বাস্থ্যটা খারাপ হয়ে গেছে, করলো তিনি বয়োজ্যেষ্ঠ মানুষ। আর কিন্তু তার এই বয়োজ্যেষ্ঠটা নিয়েও, তার এই অসুস্থতা নিয়েও অনেক ট্রোল করা হচ্ছে, যেটা আমরা আপনাদের যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি। কারা করতেছে? নিশ্চিত তারা স্বৈরাচারের দোষর, আওয়ামী লীগ, তারাই করতেছে।
অর্থাৎ যারা তাদের বিরোধিতা করতে চায় তারা করতেছে। কিন্তু আমি মনে করি অসুস্থ হলে অবশ্যই মানুষকে তার দোয়া করা উচিত। কারণ এরকম একটা জায়গায় তিনি এই অসুস্থতা নিয়ে তিনি এরকম রাজনীতি করবেন আমরা এটা মনে করি না। আর যারা আমাদেরকে এটা মনে করাতে চায় আসলে তাদের মনে হচ্ছে নোংরা রাজনীতি।